এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 24 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয় জলের অণুতে প্রদত্ত কোন মৌলের পরমাণু বর্তমান অক্সিজেন। 2 প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী হিরে। 3 কানায় কানায় জল ভর্তি একটা গ্লাসে একটি পাথরের টুকরো ফেললে গ্লাসের কিছুটা জল উপচে পড়ে গেল, যেটুকু জল পড়লো তা পাথরটির কিসের সমান, আয়তনের সমান। 4 গতিবেগের এসআই একক মিটার পার সেকেন্ড। 5 খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস সূর্য। 6 বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুতে কোন ধরনের শক্তি সঞ্চিত হতে পারে, গতিশক্তি। 7 মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর। 8 চক্র আর অক্ষদণ্ডে কোথায় বল প্রয়োগ করা হয়, চক্রতে। 2 এর আইতে আছে নুন জল থেকে নুন ও জলকে পৃথকীকরণ কোন পৃথকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়, কেলাসন। 2 কার্বন মনোক্সাইডের অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু আছে, কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। একটি অক্সিজেন অণু আছে, অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু আছে, একটি অক্সিজেন পরমাণু আছে। 3 আছে সোডিয়ামের চিহ্ন Na। 4 বলেছে 1 ঘন ডেসিমিটার সমান কত লিটার, 1 লিটার। 5 কোন যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা হয়, দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্রের সাহায্যে, দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্র। 6 দিয়েছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার আকৃতির পরিবর্তন হতে পারে কি, হ্যাঁ পারে। 7 দিয়েছে ঘর্ষণ বল থাকার একটি সুবিধা উল্লেখ করো। ঘর্ষণ বল থাকার জন্য আমরা হাঁটতে পারি, হাঁটতে বা লিখতে পারি। 8 বলেছে স্ক্রুর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে এক প্রকার নততল। 3 এর আইতে দিয়েছে পরিস্রাবণ পদ্ধতিতে অবশেষ আর পরিশ্রুত বলতে কি বোঝায়। এটা রায়মার্টিনের 94 পৃষ্ঠাতে রয়েছে। এই উত্তরটা লিখবে। অবশেষ হচ্ছে পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। আর পরিশ্রুত হচ্ছে পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল জমা হয় তাকে বলে পরিশ্রুত। 2 দিয়েছে সংকেত লেখো হাইড্রোজেন ক্লোরাইড HCl আর মিথেন CH4। 3 দিয়েছে প্রাণীদের বৃদ্ধির বৈশিষ্ট্য লেখো। প্রাণীদের বৃদ্ধির বৈশিষ্ট্য 1 হচ্ছে যে কোনো প্রাণীর বৃদ্ধি হওয়ার সময় সব অঙ্গগুলি একই সঙ্গে বেড়ে ওঠে, অর্থাৎ প্রাণীর বৃদ্ধি সুষম প্রকৃতির হয়। 2 হচ্ছে জন্মানোর পর প্রাণীদের বৃদ্ধি দ্রুত হয়, তারপর বৃদ্ধি কমতে কমতে শেষে সম্পূর্ণ লোপ পায়, অর্থাৎ প্রাণীর বৃদ্ধি সারা জীবন ধরে হয় না। 3 প্রাণীর বৃদ্ধি দেহের কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। 4 প্রাণীদেহে বৃদ্ধিজনিত কোনো বর্ষবলয় গঠিত হয় না। 4 দিয়েছে কোনো বস্তু স্থির না গতিশীল, তা যে দেখছে তার অবস্থানের উপর নির্ভর করে, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, এখান থেকে লিখবে যে আমি যদি ট্রেনের বাইরে, মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে থাকি তাহলে বস্তুগুলোকে আমি স্থির দেখব, আর যদি ট্রেন বা বাসের ভেতরে বসে ভেতরের দিকে তাকালে যখন বসা সিট, মেঝে, ছাদ দেখি তখন আমরা সেগুলোকে স্থির দেখি। আর যদি ট্রেনের বাইরে, মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে ট্রেনের ভেতরে জিনিসগুলোকে দেখি তাহলে আমি তাদেরকে সচল দেখি। অর্থাৎ কোনো বস্তু স্থির না গতিশীল তা যে দেখছে সেটা তার অবস্থার উপরে নির্ভর করে। 5 দিয়েছে বিজ্ঞানী লিন্ডেম্যানের পুষ্টি স্তর সংক্রান্ত 10% সূত্রটি বিবৃত করো। এটা আছে বইয়ের 95 পাতায়। লিখবে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% এই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 6 দিয়েছে নততলের একটি ব্যবহার লেখো। নততলের যান্ত্রিক সুবিধা কিসের উপরে নির্ভর করে। তাহলে নততলের একটি ব্যবহার এখান থেকে লিখে দেবে। এখানে 5টা ব্যবহার আছে, তো প্রথমটা বলে দিচ্ছি। লরি, মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করে করতে নততল ব্যবহার করা হয়। আর যেটা বলেছে যে নততলে যান্ত্রিক সুবিধা কিসের উপরে নির্ভর করে, এইখান থেকে লিখবে যে নততলের ভূমিস্থ সূক্ষ্ম কোণ তলের দৈর্ঘ্য এবং উচ্চতার উপরে সরাসরি নির্ভর করে। তাহলে ভূমিস্থ সূক্ষ্ম কোণ নততলের দৈর্ঘ্য এবং নততলের উচ্চতার উপরে নির্ভর করে লিখে দেবে।
নততলের যান্ত্রিক সুবিধা নততলের দৈর্ঘ্য এবং নততলের উচ্চতার উপরে নির্ভর করে। 4 আইতে আছে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। যৌগিক আর মিশ্র পদার্থের পার্থক্য চেয়েছে, তাই শুধু আমরা এই দুটো দেবো। যৌগিক পদার্থ হচ্ছে 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করে তাকে বলে যৌগিক পদার্থ। আর মিশ্র হচ্ছে 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাকে বলে মিশ্র পদার্থ। যৌগিক পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বর্তমান, মিশ্র পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। যৌগিক পদার্থ ভিন্ন উপাদান মৌল দ্বারা গঠিত আর মিশ্র পদার্থ ভিন্ন উপাদান মৌল ও যৌগ দ্বারা গঠিত। যৌগিক পদার্থ সর্বদা সমসত্ব হয় আর মিশ্র পদার্থ সমসত্ব বা অসমসত্ব দুই হতে পারে। যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, মিশ্র পদার্থের সংখ্যাও অনেক। উৎপন্ন যৌগের ধর্ম উপাদান মৌলের ধর্ম থেকে পৃথক হয় আর মিশ্র পদার্থে উপাদানগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে। সহজে উপাদানগুলি পৃথক করা যায় না আর সহজ পদ্ধতিতে উপাদানগুলি পৃথক করা যায়। 4 2 নম্বর প্রশ্ন বলেছে প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে, প্রত্যেকের 2টি করে উদাহরণ দাও। প্রাথমিক রাশি মানে মৌলিক রাশি। প্রাথমিক রাশির আরেক নাম হচ্ছে মৌলিক রাশি। তো এটা বলবে যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর। আর লব্ধ রাশি হচ্ছে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল আর আয়তন। 3 আছে শক্তি রূপান্তরগুলি লিখতে বলেছে, আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি। আচ্ছা, প্রথমে যেটা এতে আছে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি। আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি হচ্ছে সৌরকোষে আলো পড়লে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। বিতে বলেছে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, জ্বালানি পুড়িয়ে পাওয়া তাপ শক্তি দিয়ে যানবাহন চালানো যায়। সিতে আছে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। 2 দাগেরটা এটা লিখবে, রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি, পটকা বা বোমা ফাটালে ওদের রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 4 রয়েছে প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যগুলি লেখো আর 2টি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও। প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে এই লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার অন্যদিকে বল ক্রিয়াশীল হয়। 2 হচ্ছে প্রযুক্ত বল ও ভার একই অভিমুখে ক্রিয়া করে। আর 3 প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা বেশি, 1-এর সমান বা 1 অপেক্ষা কম হতে পারে। আর উদাহরণ হচ্ছে নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, সাধারণ তুলো, ঢেঁকি, শিশো। তো যে কোনো দুটো লিখে দেবে। এই ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার লাইফ সায়েন্সে আসি। 1 আইতে দিয়েছে প্যান্থেরা টাইগ্রিস যে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বাঘ। 2 ছত্রাকদের রাজ্যের নাম হলো ফানজাই। 3 আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী আরশোলা। 4 কার্ল ফন ফ্রিস যে প্রাণী নিয়ে গবেষণা করেছেন মৌমাছি। 5 এদের মধ্যে কোনটি সমাজবদ্ধ জীব নয়, বাঘ। 6 ডেঙ্গি জীবাণু ছড়ায় ইডিস মশা। 7 যে বর্জ্য পদার্থ রান্নাঘর থেকে আসে না সেটি হলো বাতিল ব্যাটারি। 8 যে বর্জ্য পদার্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে আসে না তা হলো তেল। 9 প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে আনা পোড়ার যে দিককে চিহ্নিত করে তা হলো রিডিউস। 2 আছে ঠিক না ভুল লেখা বলেছে, বিরুৎ শ্রেণীর উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হলো লতিয়ে চলা ঠিক। 2 বাংলার কীটপতঙ্গ বইটি সালিম আলী লিখেছেন ভুল। 3 বাজার থেকে পাওয়া বর্জ্য পচা সবজি ঠিক। স্তম্ভ মেলানো 3 কমিয়ে আনা বা রিডিউস হচ্ছে প্লাস্টিক ব্যাগ। দাঁড় কাক হচ্ছে শরীর কুচকুচে কালো আর করডাটা হলো মেরুদণ্ড। 3 আইতে আছে মাছের 2টি বৈশিষ্ট্য লেখো। মাছের 2টি বৈশিষ্ট্য হচ্ছে এরা জলে বাস করে আর 2 হচ্ছে দেহ মাকু আকৃতির ও পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে, ব্যতিক্রম শিমিং মাকু, এদের শরীরে আঁশ নেই। বি বলেছে মটর বীজে কয়টি বীজপত্র থাকে, 2টি বীজপত্র থাকে আর তার পাতার শিরাগুলো কেমনভাবে থাকে, যেহেতু দ্বিবীজপত্রী তাই জালিকাকার শিরা বিন্যাস থাকে, পাতার শিরাগুলো জালিকাকারে থাকে, জালি শিরাবিন্যাস যুক্ত হয়। সি দিয়েছে এককোষী জীব ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তাহলে এককোষী জীব ইউগ্লিনা প্রোটোজোয়া রাজ্যের অন্তর্ভুক্ত। 3 2 নম্বরের এতে বলেছে প্যারাডাইস মাছ কিভাবে বাসা বানিয়ে বাচ্চাদের বড় করে তোলে। এটা আছে রায়মার্টিনের 339 পাতায়।
প্যারাডাইস মাছ কী করে বাচ্চাদের বড় করে তোলে, এটা লিখবে যে বাবা প্যারাডাইস মুখের লালা বের করে বাতাসে বুদবুদ ছাড়ে, মা প্যারাডাইস ওই লালা দিয়ে বাসা বানায়, তার মধ্যে ডিম পাড়ে। বাবা মাছ সবসময় এদের পাহারা দেয় ও শিশু প্যারাডাইসকে বড় করে তোলে। সি দিয়েছে ব্লাবার নামক চর্বি স্তর তিমিকে কী কীভাবে সাহায্য করে। এটা তার মানে তোমাকে লিখতে হবে যে ব্লাবারের কাজ কি কি। এটা আছে রায়মার্টিনের 340 পাতায়। এই যে ব্লাবারের দুটো কাজ, একটা হচ্ছে তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ করে তা সরবরাহ করা, 2 হচ্ছে দেহের তাপ বজায় রাখা। 3 নম্বরের এতে আছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ আর অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে। জৈব ভঙ্গুর লিখবে যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলা হয়ে থাকে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। আর অভঙ্গুর হচ্ছে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না ও পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে, যেমন মার্কিউরিক লবণ, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। এটা আছে রায়মার্টিনের 366 পাতায়। 2 নম্বর এবার বিতে বলেছে বর্জ্যগুলো জৈব ভঙ্গুর বর্জ্য না জৈব অভঙ্গুর লেখো। ফলের খোসা, এটা হবে জৈব ভঙ্গুর, আর প্লাস্টিকের প্যাকেট জৈব অভঙ্গুর। এটা জৈব ভঙ্গুর হবে, মাটিতে যেহেতু মিশে যায়, আর এটা জৈব অভঙ্গুর। সিতে দিয়েছে পুনর্ব্যবহার বা রিসাইকেলের একটি উদাহরণ দাও। পুনর্ব্যবহার বা রিসাইকেলের উদাহরণ এটা রায়মার্টিনের 364 পাতাতে পেয়ে যাবে। এই যে পুনর্ব্যবহার হচ্ছে তোমার প্লাস্টিকের খেলনা, লোহার তৈরি বর্জ্য। আচ্ছা, পুনর্ব্যবহার বা রিসাইকেলের উদাহরণ 372 পাতায় যাবে। 372 পাতায় এখানে রয়েছে এই যে রিসাইকেল, এই যে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে কারখানায় গলিয়ে নতুন প্লাস্টিকের সামগ্রী প্রস্তুত করা, বা ধাতব বর্জ্য গলিয়ে নতুন সামগ্রী প্রস্তুত করা।